Assalamu alaikum. Welcome. Today, I'll be discussing about the laryngeal cancer and its treatment. আসলে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের অ্যাডভাইসে আমরা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং ট্র্যাকিওস্টমি একই সাথে একই একটা লেকচারই ছিল। আমি এটা টপিকসগুলো একটু বড় বলে দুই ভাগ করে নেই। আজকে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং তার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, পরবর্তী ক্লাসে ট্র্যাকিওস্টমি নিয়ে কথা বলবো। দুইটাই খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং দুটো নিয়ে বেশ আলাপ আলোচনা হয় পরীক্ষার সময়, সেই জন্য আমি ভাগ করে নিয়েছি। কিন্তু ল্যারিঞ্জিয়াল ক্যান্সার আমরা এটা সম্পর্কে আসলে খুব বেশি আমরা আন্ডার গ্রাজুয়েটে হাইলাইট করা হয় না, বাট আমার মনে হয় আমি আজকে যে কথাগুলো বলবো বা যেটুকু প্রিপারেশন নিয়ে আসছি আজকে ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের উপরে কথা বলার জন্য, তার 10% থেকে 20% ম্যাক্সিমাম মনে রাখা এবং বোঝার জিনিস, বাকিটা শুনে রাখার জিনিস যে হ্যাঁ এরকম কাজকর্ম ল্যারিংসের ক্যান্সার রিলেটেড হয়ে থাকে। আমরা কমন জিনিস এগুলোই আমাদের জানার বিষয়। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার আসলে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ দ্য আপার এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট। আরো কয়েকটা কমনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এরোডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ল্যারিংসের ক্যান্সারটা কমন। বিভিন্ন রকমের স্টাডি আছে, বিভিন্ন রকমের পার্সেন্টেজ করা আছে। তবে একটা জিনিস, গ্লটিক ক্যান্সার, গ্লটিস মানে ভোকাল কর্ড দুটা, তার আপার সারফেস এবং মার্জিনকে আমরা গ্লটিস বলি। গ্লটিক ক্যান্সার সবচেয়ে হাইয়েস্ট, তারপরে হলো সুপ্রাগ্লটিক ক্যান্সার, তারপরে সাবগ্লটিস। 1% থেকে 5% পর্যন্ত বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকমের বলা হয়ে থাকে। তো এটাই সাবগ্লটিক ক্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্লটিস থেকেই এক্সটেনশন হয়ে, ওটাকে আমরা ট্রান্সগ্লটিক বলে থাকি। ট্রান্সগ্লটিক মানে গ্লটিক ক্যান্সার দ্যাট গোজ ডাউন টু সাবগ্লটিস অ্যান্ড টু দ্য সাম এক্সটেন্ট সুপ্রাগ্লটিস, এটাকে আমরা ট্রান্সগ্লটিক বলে থাকি। এরকম ক্যান্সার হয়ে থাকে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা পরিষ্কার স্মোকিং খুবই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, আর অ্যালকোহলিজম। আমাদের দেশে তো অ্যালকোহল ওই রিলেটেড পেশেন্টও আমরা পাই না, অ্যালকোহলও খুব কম মানুষে খায়, কিন্তু স্মোকিং এবং পুরুষের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। যারা স্মোকার তাদেরই এটা বেশি হয়, কিন্তু স্মোকার ছাড়া যে হয় না তা না। প্লাস স্মোকার ছাড়া যাদের হয় এদের সংখ্যা অনেক কম। এবং আরেকটা ইস্যু হলো যে যাদের নন স্মোকিং ক্যান্সার যাদের হয় এদের প্রগনোসিস বেটার। কাজে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, স্মোকিং, হেড নেক টিউমারের মধ্যে বেশি, অনেক বেশি কমন, 6 times or more। এবং এটা আমরা বলে থাকি যে ডেথ ফ্রম ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ইজ 20 times more likely from heaviest smokers than from non-smokers। আনফিল্টার্ড সিগারেট অথবা ডার্ক এয়ার কালার টোবাকো অ্যাসোসিয়েটেড দেয়ার ইজ এয়ার কালার টোবাকো, বা আমরা একই সাথে আমরা সাদা জর্দা যেগুলোর কথা বলি এগুলোর সম্পর্কে হাইলাইট করা হয়েছে। অ্যালকোহলটা স্মোকিং এর সাথে যোগ হলে আরো বেশি বেড়ে যায়, যারা স্মোকিং এবং অ্যালকোহলিজম দুটাই করে থাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটা কার্সিনোজেনিক ভাইরাস, আমরা সবাই জানি। স্পেশালি এটা স্কিনে, নাসোফ্যারিংসে, নোজে, শরীরের অনেক জায়গায় ক্যান্সার করে থাকে। ক্রনিক গ্যাস্ট্রিক রিফ্লাক্স, GERD, গ্যাস্ট্রো ইজিওফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, যেগুলা হয়ে থাকে, ওর সাথে আমাদের ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের সম্পর্ক আছে। অকুপেশনাল এক্সপোজার, ফার্স্ট হিস্ট্রি অফ হেড নেক ইরেডিয়েশন, এই জিনিসটা হলো যে হয় আমরা অনেক আমরাও পাই, কিন্তু আগে একটা সময় ছিল প্রথম যখন রেডিয়েশন আবিষ্কার হলো এবং সার্জারি যখন ডেভেলপ করে নাই, এডিনয়েডস এর ট্রিটমেন্ট করা হতো রেডিয়েশন দিয়ে। কাজে এরা পরবর্তীতে থাইরয়েড ক্যান্সার বা হেড নেক ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, লাং ক্যান্সার, এই সমস্ত জিনিসে বেশি ভুগত। এগুলা ডেভেলপড কান্ট্রিতে স্পেশালি ব্রিটিশরা এবং জার্মানরা শুরু করেছিল। পরবর্তীতে এডিনয়েডের সার্জারি শেখার পরে ওনারা, আমরাও আমাদের এখানে অনেক বছর পরে শিখতে পেরেছিলাম। ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের মর্টালিটি এবং মরবিডিটি এগুলো ডিপেন্ড করে কোন স্টেজের ক্যান্সার আমরা পাইতেছি এবং কোন লোকেশনে এটা ইনভলভ হচ্ছে।
পুরুষদের মধ্যে এটা খুব কমন। এক সময় ছিল পুরুষরা 15 টাইমস মোর কমন দেন ফিমেলস, এখন অলমোস্ট 5 টাইমস কমন ইন মেল দেন ফিমেল, বিকজ ফিমেলরা এখন আস্তে আস্তে স্মোকিং করা শুরু করে দিচ্ছে একটু গত 50 বছর থেকে বা সো। হিস্টোলজিক্যাল টাইপের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো সবচেয়ে কমনেস্ট টাইপ। অন্যান্যগুলা খুব কমন না, অনেকগুলা ভ্যারাইটিস আছে যেগুলা আনকমন। স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেরুকাস কার্সিনোমাটা স্কোয়ামাস সেল কার্সিনোমার মতো স্কিনে সারফেসে থিকেনিং স্কোয়ামাস সেল দিয়েই হয়, কিন্তু এরা টিস্যু ইনভেড করে না, মেটাস্টেসিস হয় না এরকম। ফাইব্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, মাইনর সেলেভারি গ্ল্যান্ড টিউমার, এডিনোকার্সিনোমা, ওট সেল, জায়েন্ট সেল, এগুলা ভেরি ভেরি আনকমন এবং কখনো কখনো হিস্টোপ্যাথোলজি করলে এগুলো পাওয়া যায়। আমরা ল্যারিংসের অ্যানাটমি নিয়ে আগে ডিটেইলস আলাপ করেছি, এখন আজকে এটা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলারও দরকার নাই। যে আমরা জানি ল্যারিংস বলতে আমরা বুঝি এপিগ্লটিস, এর এপিগ্লটিক পোর্ট, এর রিটেনার্স, ভোকাল কর্ডস। সাবগ্লটিক এই জায়গাটাকে আমরা বলি, এগুলোকে ভেন্ট্রিকল বলি। এখানে গ্রোথ অনেক সময় খুব আস্তে আস্তে যে ভোকাল কর্ড ফিক্স করে ফেলে, কিন্তু তবু গ্রোথ দেখা যায় না, এবং এই জন্য আমরা এটাকে ভেন্ট্রিকল বলি। এটা ফলস ভোকাল কর্ড এবং ট্রু ভোকাল কর্ড, তার মধ্যে যে স্পেসটা। ল্যারিংসকে উপর থেকে দেখলে, সুপ্রাগ্লটিক ল্যারিংসের স্কেলেটন হিসেবে দেখলে আমরা দেখছি যে ট্রু ভোকাল কর্ডস, এখানে ফলস ভোকাল কর্ড, এগুলো পাইরিফর্ম, সাইনাস, কার্টিলেজ, এরকম আমরা জিনিসগুলো স্ট্রাকচারগুলো, রিটিনয়েডস। গ্লটিক বলতে আমরা বুঝি ভোকাল কর্ড। গ্লটিক হলো রিমাগ্লটিডিস, হলো স্পেসটার নাম রিমাগ্লটিস বা রিমাগ্লটিডিস। আর ভোকাল কর্ডের ভোকাল লিগামেন্টের উপরে যে এখন মাসেল থাকে, তারপরে তার উপরে মিউকোসা থাকে, তার আপার সারফেস এন্ড প্রি মার্জিন হলো গ্লটিস। ভোকাল কর্ডের আপার সারফেস এবং প্রি মার্জিন পর্যন্ত গ্লটিস, আন্ডার সারফেস কিন্তু সাবগ্লটিস। কাজেই এটা আমরা এবং সাবগ্লটিস দেখতে হলে সবসময় এটা কাইটা সাইড থেকে দেখতে হবে, যেহেতু ভোকাল কর্ডের নিচে। এবং এটাকে আমাদের গলার মধ্যে কতগুলো জায়গাকে আমরা বলি কফিন কর্নার। কফিন কর্নার বলি মানে এই জায়গাগুলোতে আমরা এই ম্যালিগনেন্সি আর্লি স্টেজে পাওয়া যায় না, খুব অ্যাডভান্স স্টেজে পেতে হয়। বিকজ এগুলো যেমন নেজোফেরিংসের মধ্যে আমরা দেখেছি ফোসার হোসেন মোলার, মুখের ভিতরে রেট্রোমোলার ট্রাইগন, তারপরে আন্ডার সারফেস অফ দ্য টাং, তারপরে ventricles of the larynx, subglottic region, এগুলোকে আমরা কফিন কর্নার অফ দি আপার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, যেখানে ডিজিজ খুব অ্যাডভান্স স্টেজে যে ডায়াগনোসিস হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লিমফেটিক সম্পর্কে আমরা বলে থাকি, যে ভোকাল কর্ডের ফ্রি মার্জিনে এবং তার আপার সারফেসের অনেকটুকু জায়গার মধ্যে কোনো লিমফেটিক ড্রেনেজ নাই, এবং এই মার্জিনটাতে লিমফেটিক ড্রেনেজ নাই। এটাকে এমনি অনেক সময় বলা, এটা ওয়াটার শেড, মানে এটার উপরে এক ধরনের ফ্লো, নিচের দিকে পানি, তো লিমফেটিক্স মানে পানি, কাজে পানির উপরের দিকে ফ্লো, নিচের দিকে ফ্লো আছে, যার কারণে ভোকাল কর্ডের মার্জিনে যদি কোনো ম্যালিগনেন্সি হয়, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপ, তাহলে ওখানে দেখা যায় যে এদের থেকে লিমফেটিক মেটাস্টেসিস হয় বেশ দেরিতে। এবং লিমফেটিক মেটাস্টেসিস না হলে এটা ক্যান্সারের মতো আর বিহেভ করার সুযোগ পায় না যদি কেটে ফেলে দেওয়া যায়। কিউর রেট ইজ 100%। কাজেই এটা একটা ইসলিয়ান লিম্ফ নোড বলে। আমরা ফার্স্ট মানে মিউকোসা থেকে এবং সাব মিউকোসা থেকে যে লিমফেটিক্স আছে, এই লিমফেটিক্স দিয়ে প্রথম যে লিমফেটিক ফিল্টার, ওগুলোকে বলা হয় এশিয়ান লিম্ফ নোডস। এই এশিয়ান লিম্ফ নোডস এর মধ্যে সুপ্রাগ্লটিস থেকে হয়, সাবগ্লটিস থেকে কোন জায়গাটা, এটা আমার মনে হয় আন্ডার গ্রাজুয়েশনে অতটুকু ডিটেলসে যাওয়ার দরকার নাই। মানে লিমফেটিক সম্পর্কে এটা যে ল্যারিংস ইজ এ হাইলি লিমফেটিক চ্যানেল কানেক্টেড এরিয়া, এবং ল্যারিংসের ক্যান্সার, ম্যালিগনেন্সি, টিউমার খুব তাড়াতাড়ি মেটাস্টেসিস করে, অ্যাকসেপ্টিং দ্যাট অফ দি ভোকাল কর্ড। সুপ্রাগ্লটিস থেকে দুই দিকেই যায়, আর সাবগ্লটিস থেকে ডিলে হয়, গ্লটিস থেকে অলমোস্ট হয় না, কিন্তু যখন এটা ট্রান্সগ্লটিক হয়ে যায় তখন। টিউমার স্টেজিং আমি বলবো আন্ডার গ্রাজুয়েটে মোটেই জানার দরকার নাই, তবুও একটা ইমপ্রেশন থাকা দরকার। একটা আত্মীয় স্বজন কেউ যখন এফেক্টেড হবে বা একটা পেশেন্ট এফেক্টেড হলে অটোমেটিক একটা ইমপ্রেশন আসা দরকার যে এই পেশেন্টটার প্রগনোসিস কেমন। টিএক্স একটা স্টেজকে বলে টিউমারটা এত বড় যে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট অফ
প্রাইমারি স্টেজিংটা বোঝা যায় না, অর্থাৎ এটা ল্যারিংসের না ফ্যারিংসের না ফাইরিফর্ম ফোসা না নেকের একটা টিউমারের সাথে এত বড় মেটের হয়ে আছে যে বোঝা যায় না এটাকে টিএক্স। এটা আসলে সবার শেষে রাখলে পারা যেত, এটাকে সবার উপরে। টি0 মানে কোনো রিকগনাইজেবল কোনো টিউমার নাই, অথচ মেটাস্টেসিস আছে ল্যারিংসের টিস্যু থেকে, এগুলোকে বলে টি0। আর টিআইএস কার্সিনোমা ইন সিটু, এটা হলো ইন্ট্রাইপিথেলিয়াল, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনকে এখনো নষ্ট করে নাই, লিম্ফেটিক মেটাস্টেসিস তো হয়ই নাই, এটা কার্সিনোমা ইন সিটু। এগুলোকে ইন সিটু কার্সিনোমা, যেটা সার্জারি করে ফেলে দিলে বা রেডিয়েশন দিলেও, সার্জারি ওগুলোর জন্য বেস্ট ট্রিটমেন্ট, রেডিয়েশন দিলেও কিউর রেট ইজ ভেরি হাই। আমি এই যে T1, T2, T3, T4 স্টেজেস, সাইজ অফ দ্য টিউমার, সাবসাইড, এগুলো সম্পর্কে বেশি বলবো না, শুধু বলবো যে এরকম ক্লাসিফিকেশন করা হলো যাতে করে তার ট্রিটমেন্ট করার জন্য যদি লিমিটেড থাকে একটা সাবসাইটের মধ্যে, সুপ্রাগ্লটিসের মধ্যে ভোকাল কর্ড যদি ঠিক থাকে, গ্লটিসের মধ্যে, অথবা আরো অ্যাডভান্স হয়ে সুপ্রাগ্লটিস থেকে গ্লটিসের মুভমেন্টও যদি ধরে যায়, এটা কতটুকু মোবাইলিটি থাকলে, T2 মোবাইলিটি যদি আরো ইয়ে হয়ে যায়, ফিক্স হয়ে যায়, এটা হলো T3। আর যদি এটা T4 হলো টিউমার যদি পুরো থাইরয়েড কার্টিলেজ ইনভেড করে বা ল্যারিংস থেকে তার বিয়ন্ডে চলে যায়, তখন T4। একটা গ্রস ক্লাসিফিকেশন যে আর্লি T1, T2 হলো আর্লি টিউমার, T3, T4 হলো লেট টিউমার, এরকম গ্রসলি জানা থাকলে আন্ডারগ্রাজুয়েশনে চলবে। গ্লটিসেও ঠিক একই কথা, যে এখানে আমরা নর্মাল মোবাইল আছে কিনা এবং তার টিউমার গুলা, যে ভোকাল কর্ডের গ্রোথ, এক ভোকাল কর্ডের পার্টের মধ্যে ধরছে, এখনো মোবাইলিটি আছে, এটা T1। আর যদি এটা মোবাইলিটি একটু ইন্টারফেয়ার হলো, বাট এটা এখনো একটা ভোকাল কর্ডের মধ্যে আছে, এটা T2। আবার T3 হলো ভোকাল কর্ড যখন ফিক্স হয়ে যায়, এটা T3। এবং T4 হলো ভোকাল কর্ড কেন ল্যারিংসের বিয়ন্ডে যখন চলে যায়, এটা আমরা T4 বলি, আমরা ক্লাসিফিকেশন করি। কাজে এটা T1 and T2 কে আমরা আর্লি টিউমার, এবং সাবগ্লটিসেও ঠিক একই রকমের। এখানে যেহেতু সার্কামফারেন্সিয়াল, সেখানে হাফ ইনভলভ হলে আর দুই দিক ইনভলভ হলে ওইভাবে ভাগ করা আছে, কিন্তু সাথে ভোকাল কর্ডের মোবাইলিটিটা আমরা খুব ইম্পর্টেন্ট। তার মানে পেশেন্ট ভয়েস চেঞ্জ হচ্ছে কিনা, এটা আমরা ডায়াগনোসিসের জন্য আমরা সব সময় বলে থাকি। এবং T4 টিউমার বা T3 টিউমার ভোকাল সাবগ্লটিসে আসতে অনেক অ্যাডভান্স, অনেক দেরি করে আসে, সেই জন্য নোডাল আমরা এগুলাতে অনেক সময় কিন্তু দেখা যায় যে এগুলাতে এসএকিউ দিয়ে দেয় যে কিরকম করে নোডাল ইনভলভমেন্ট। গ্রসলি হলো সিঙ্গেল ইউনিল্যাটারাল ইপসিল্যাটারাল লিম্ফ নোড যদি হয় এবং এগুলো মোবাইল হয়, এটা হলো N1। আর N2 হলো ইপসিল্যাটারাল লিম্ফ নোড 3 সেন্টিমিটারের বড়, 6 সেন্টিমিটারের থেকে ছোট। আর N3 হলো 6 সেন্টিমিটারের চেয়ে বড়। এই ABC না লিখতে পারলেও কিছু আসে যায় না, N1, N2, N3 এই জিনিসটা। N0 মানে কোনো লিম্ফ নোড নাই, N1 মানে 3 সেন্টিমিটারের ছোট, N2 মানে 3 সেন্টিমিটারের চেয়ে বড়। আবার কিন্তু অনেক ছোটটা কিন্তু যদি কন্ট্রালেটারাল হয়, তখন আবার N2 তে চলে যায়। আবার এই যে বাইলেটারাল অথবা কন্ট্রালেটারাল লিম্ফ নোড যদি ছোট হোক, এটা 3 সেন্টিমিটার ছোট হোক, কিন্তু এটা N2 তেই থাকে। কিন্তু 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার সাইজ কিন্তু অনেক বড় সাইজ, যেখানে নেকের মধ্যে অনেক ফুলা এবং পেশেন্টের অনেক ইপিগ্লটিসে ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। এর ইপিগ্লটিক ফোল্ডে হয় এবং এগুলো কখনো সারাউন্ডিং ফাইরিফর্ম ফোসার দিকেও চলে যায়। সেই জন্য আমরা আন্ডার গ্রাজুয়েশন আমরা ওগুলো নিয়ে খুব ডিটেলস পার্টের ইনভলভমেন্ট না, আমরা প্রিন্সিপাল জানার জন্য বলছি। কিন্তু জিনিসগুলোতে যেহেতু এরকম, সেই জন্য জানা দরকার যে এই যে সুপ্রাগ্লটিক কার্সিনোমা হোক, গ্লটিক কার্সিনোমা হোক, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা ইজ মেইনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। True vocal cord হলো most common side of laryngeal carcinomas, especially সবগুলোর মধ্যে anterior portion of the true vocal cord, most anterior part, যেটার মধ্যে ভাইব্রেশন বেশি হয়, যেটার মধ্যে কথা বলার সময় ফ্রিকশন বেশি হয়, সেটা হলো anterior portion of the true vocal cord is the most common side। এবং posterior দিকে মার্জিনে মাঝামাঝি জায়গায় হয়, কিন্তু খুব কম হয়, বিকজ এই জায়গাটাতেই ফ্রিকশন হয়। গ্লটিক কার্সিনোমা যখন অ্যান্টেরিয়র কমিশনে চলে আসে, তখন অ্যান্টেরিয়র কমিশনে ভোকাল কর্ডের দিকে চলে যায়, অনেক অ্যাডভান্স, কারণ তখন ওদিকে অ্যান্টেরিয়র কমিশনে আসা মানেই হলো এটা খুব তাড়াতাড়ি থাইরয়েড কার্টিলেজ ইনভেড করে যাওয়া এবং পেশেন্টের প্রগনোসিস অনেক কমতে থাকে। সাবগ্লটিক কার্সিনোমা আমরা বলছি রেয়ার, 1 থেকে 1.1% থেকে 5% পর্যন্ত। কার্সিনোমার রোগীরা
কিভাবে প্রেজেন্ট করে, স্পেশালি থাইরয়েড ক্যান্সারের রোগীরা। আমরা সবাই জানি যে এটা একটা এয়ারওয়ে, কাজেই যদি এয়ারওয়ে বন্ধ হয়ে যায় গ্রাজুয়ালি এটা স্ট্রাইডর হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা কথা বলি, এবং এটা কিন্তু নিঃশ্বাস যেমন সারাক্ষণ নেই, বাট আর্লি স্টেজে শুরু তো হয় ভয়েস চেঞ্জ দিয়ে। কাজে হর্সনেস অফ ভয়েস, এবং এই হর্সনেসের ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ইট ইজ মোস্ট কমন সিমটম, ইট ইজ প্রগ্রেসিভ এবং নন রিমিটিং। অর্থাৎ কোনো কোনো সময় দেখা যায় যে কারো যদি ভোকাল মানে ল্যারিংসে যদি ইনফ্লামেশন হয়, ল্যারিংসে যদি কোনো পলিপ হয়, পেপিলোমা হয়, এগুলো কখনো সাইজে বড় ছোট বা ইডেমা ট্রমা, এগুলোর কারণে দেখা যায় কিছুটা রিমিটিং, অর্থাৎ কিছুটা ভয়েস নর্মাল হচ্ছে আবার, কিন্তু এটা কিন্তু গ্রাজুয়ালি প্রগ্রেসিভ হয় এটা, এবং নন রিমিটিং, কখনো কমে না। স্মল ইরেগুলারিটি অফ দ্য ভোকাল কর্ড রেজাল্টস ইন সিরিয়াস ভয়েস চেঞ্জ। যেমন ভোকাল কর্ডের মার্জিনে সামান্য একটু চেঞ্জ হলে আমরা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি দেখিয়েছি, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি নিয়ে কথা বলেছি, তারপরে ভোকাল কর্ডের মুভমেন্ট আমরা পার্টিকুলারলি অ্যানালাইজ করার জন্য আমরা এই ভিডিও করে ওগুলো আমরা দেখেছি। কাজে চেঞ্জেস ইন দ্য voice of the patients with chronic hoarseness from tobacco alcohol can be difficult to appreciate. কাজে যারা স্মোকার, যারা অ্যালকোহল খায়, ওদের যদি একটু ভোকাল কর্ড চেঞ্জ হয়, মানে ভয়েস চেঞ্জ হয়, তাদেরকে এমনিতে একটা সাধারণ সূত্র হলো যে কারো যদি 6 উইকস ভয়েস চেঞ্জ থাকে, নর্মালি কারো যদি ইনফ্লামেশন, ইনফেকশন, ট্রমা, মাইনর ট্রমা, এগুলোতে ভয়েস চেঞ্জ হয়ে থাকে ভোকাল কর্ডে, তাহলে কিন্তু 6 সপ্তাহ কেন 4 সপ্তাহের মধ্যে অটোমেটিক্যালি ট্রিটমেন্ট না নিলেও ভালো হয়ে যায়। কিন্তু যদি ভালো না হয়, 6 সপ্তাহ চলে যায়, তাহলে ভোকাল কর্ড মাস্ট বি এক্সামিন, এবং বলা হয় এটা ডাইরেক্টলি এক্সামিন করতে। আজকে তো বলা হয় যে যেহেতু ডাইরেক্ট এক্সামিনেশনের মতোই ফাইবার অপটিক এন্ডোস্কোপি চলে আসছে, কাজে ইটস এ ক্লিনিক্যাল টুল, কাজে সবাই আমরা এই টেস্টগুলো করে থাকি। আর স্ট্রাইডর ইজ দ্য এক্সট্রিম প্রেজেন্টেশন অফ দিস। আদার প্রেজেন্টেশনের মধ্যে কখনো কখনো সুপ্রাগ্লটিক ইনফ্লোমেন্টের জন্য ডিসপেজিয়া হয়, কখনো কাশির সাথে রক্ত যায়, গলা ব্যথা করে, কানেও রেফার্ড পেইন হয়, এয়ারওয়ে কমতে লাগলে তো শেষ পর্যন্ত স্ট্রাইডর হয়, নেক পেইন হয়, কারণ কেউ যদি বারবার কথা বলার জন্য যদি ভয়েস বেশি ইউজ করতে হয়, বেশি বাতাস ইউজ করতে হয়, অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন তখন অ্যাকশনে আসে, এবং এখানে এবং কখনো কখনো অ্যাসপিরেশনও হয়ে যায় এগুলোর থেকে। এই যে আমরা ফ্লেক্সিবল ম্যালিগন্যান্ট লিশন অ্যাপিয়ার্স ইন দ্য ট্রাইবাল ফাঙ্গেটিং আলসারেটিক মাস, আমরা যখন দেখব ওরা কিরকম দেখতে, আমি কয়েকটা ছবি দেখাবো। এরা দেখতে খুবই ফাঙ্গেটিং, খুবই আলসারেটিভ, এবং এরা মিউকাস সারফেসে। আমরা সবসময় এই প্রেজেন্টেশনের সাথে অনেকে নেকল্যান্ড যেহেতু মেটাস্টেসিস নিয়ে আসে, সেই জন্য নেক এক্সামিনেশনটা, লিম্ফেডেনোপ্যাথি এবং ব্রডেনিং অফ দ্য ল্যারিঞ্জিয়াল কাউন্টার, আমরা ল্যারিংস একটু মোটা হয়ে যায়, বেজ অফ দ্য টাং, আমরা এই ল্যারিংসকে এভাবে নেড়ে দেখি, এটাকে বলি আমরা ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস। হ্যাঁ, ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাসটা ল্যারিংসের যখন পোস্টক্রিকয়েড রিজিয়নের দিকে যায় গ্রোথ, এবং পোস্টেরিয়র পার্টের দিকে চলে যায়, অ্যাডভান্স গ্রোথ হয়, তখন কিন্তু ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাসটা লস হয়ে যায়। ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা। কাজেই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ল্যারিঞ্জিয়াল কার্সিনোমার জন্য ভয়েস চেঞ্জ যেহেতু হয়, ভয়েস চেঞ্জের যতগুলো ডায়াগনোসিস, পলিপ, পেপিলোমা, গ্রানুলোমা, ভোকাল কর্ড প্যারালাইসিস, সার্কোইডোসিস, ওয়াগনার, সবকিছুই আসবে, কিন্তু ডায়াগনোসিস করবে কে? টিস্যু হিস্টোপ্যাথোলজি, টিস্যু ডায়াগনোসিস। আমি এখানে আরেকটা কথা একটু এই প্রসঙ্গে বলি, বায়োপসি is required for diagnosis. বায়োপসি মানেটা কি? বায়োপসি হলো ভোকাল কর্ড থেকে মাংস কেটে আনা। এটা কি ডায়াগনোসিস কনফার্ম করলো? না, এটাকে হিস্টোপ্যাথোলজি করার পরে ডায়াগনোসিস কনফার্ম হলো। কাজে হিস্টোপ্যাথোলজি ইজ দ্য টিস্যু ডায়াগনোসিস হলো ফাইনাল ডায়াগনোসিস। আমরা যতই দেখি, কারণ অনেক সময় দেখা যায় যে রিয়ারলি আমরা দেখলাম একটা ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা একদম ডায়াগনোস, দেখা গেল মাংস পরীক্ষা করার পরে হিস্টোপ্যাথোলজি বায়োপসি নেওয়ার পরে হিস্টোপ্যাথোলজি টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, যেমন অন্য কোনো কারণে আলসার, ওয়েগনার গ্রানুলোমেটোসিস, এরকম ডিজিজও কিন্তু রেয়ারলি পাওয়া যায়। ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, ইজোফেগাসকোপি, চেস্ট এক্সরে, এমআরআই, লিভার ফাংশন টেস্ট, প্যাট স্ক্যান, আসলে এগুলো সবই স্টেজ অনুসারে করা হয়। আর কিছু মানুষের তো শুধু আননেসেসারি না, এগুলো হলো কোনো কোনো রোগের স্টেজ অনুসারে, যে কনকমিটেন্ট লাঙ্গে কিছু আছে কিনা, চেস্টে কিছু আছে কিনা, ইজোফেগাসে কিছু আছে কিনা, সিমটম ইভালুয়েট করার জন্য এগুলো কিন্তু দেখতে হয়।
আমি ইন্টারনেট থেকে নেই বেশিরভাগ জিনিস, আমার পার্সোনাল কিছু আছে। এটা হলো ভোকাল কর্ডের মধ্যে এই যে অ্যান্টেরিয়র থার্ডের মধ্যে দেখে বোঝা যায় পুরো ভোকাল কর্ডটা কেমন এক কালার, আর এখানে হলো যে ডিফারেন্ট কালার গ্রোথ। হ্যাঁ, এবং এই যে এই ছবিটার এই মার্জিনটা, এটা কিন্তু ল্যারিঙ্গোস্কোপ, যার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। যেমন এই মার্জিনটা ল্যারিঙ্গোস্কোপের কাছে, এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রোথ আছে, আলসারেটিভ গ্রোথ। এটা কিন্তু অ্যান্টিরিয়র হাফ অফ দ্য ভোকাল কর্ডই বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা টোটাল ল্যারিঞ্জেক্টমি করা একটা স্পেসিমেন। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ল্যারিংসে, এখানে কিন্তু এই অ্যান্টিরিয়র পার্টেনার, এটা এরিটিনয়েড এবং পোস্টিরিয়র রিজিয়ন এগুলো নিয়ে, এবং ভোকাল কর্ডের পোস্টিরিয়র পার্টের মধ্যেও এরকম গ্রোথ দেখা যায় এবং হয়, রেয়ারলি হয়, বাট মেইন জায়গা কিন্তু অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ভোকাল কর্ড। আর অনেক যখন বেড়ে যায় তখন তো এক্সটেন্সিভ গ্রোথ হয়ে যায়। এবং সুপ্রাগ্লটিক ল্যারিংস, ওই যে ভোকাল কর্ড ওখানে ঠিকই নর্মাল রয়ে গেল, কিন্তু সুপ্রাগ্লটিক পার্টে অনেক হিউজ গ্রোথ। এই যে এই দিকে সুপ্রাগ্লটিক কার্সিনোমা একদম পুরো, এই ভোকাল কর্ড আর ভিজুয়ালাইজই করা যাচ্ছে না। এখানে লেফট ভোকাল কর্ড দেখা যাচ্ছে, রাইট ভোকাল কর্ড কিছুই দেখা যাচ্ছে না। কাজে এটা এরকম অ্যাডভান্স কেসে এরকম হয়ে থাকে। আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, এবং ট্রিটমেন্ট হলো সোজা কথায়, আমরা যখন আন্ডারগ্রাজুয়েট লেভেলে পরীক্ষা নেই তখন গ্রস কথাগুলো বুঝতে হবে যে আর্লি ম্যালিগনেন্সি, লেট ম্যালিগনেন্সি, pre-malignant lesions or carcinoma in situ can be treated by surgical stripping of the entire lesion. আর কিছু করা লাগে না। কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে এগুলো করা যায়, ডায়োড লেজার দিয়ে করা যায়, বিভিন্ন রকমের লেজার আছে, কেটিপি লেজার আছে, যেগুলো দিয়ে স্পেশালি কার্বন ডাইঅক্সাইড লেজার লেরিংসের জন্য বেস্ট। হ্যাঁ, ডায়োড লেজার, আমার কাছে ডায়োড লেজার আছে, আমি ডায়োড লেজার দিয়ে কাজ করি, আলটিমেটলি খুব ইউজফুল। ট্রিটমেন্টের জন্য আর্লি স্টেজ বলতে আমরা T1 T2, যেখানে ভোকাল কর্ডের মোবাইলিটি আছে, T3 ভোকাল কর্ড ইমোবাইল। কাজেই এখানে T3 তে রেস্ট্রিক্টেড, T4 এ হলো টিউমার 4 স্টেজ হলো এক্সট্রা ল্যারিঞ্জিয়াল গ্রোথ যখন হয়, এবং T1 এর T2 ক্যান বি ট্রিটেড উইথ রেডিওথেরাপি। কারণ আমরা চাইবো যে পেশেন্টটা যেন অনেকদিন কথা বলতে পারে, সার্জারি করলে ভয়েসটা খুব ডিটোরিয়েট করে, সেই কারণে আমরা চাই যে T1 এবং T2 পেশেন্ট রেডিওথেরাপি দিতে। কখনো কখনো সাপ্লিমেন্টেড কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে থাকে, কিন্তু রেজাল্টস অফ সার্জারি এবং রেডিওথেরাপি ইন T1 and T2 is same. Both over 85 থেকে 95% কিউর রেট। আর ইন ক্যান্সার কিউর বলতে আমরা বুঝি যে 5 years সার্ভাইভাল। সার্জারি হ্যাজ এ শর্টার ট্রিটমেন্ট পিরিয়ড, সেফ রেডিয়েশন ফর রিকারেন্স এবং অর্স ভয়েস আউটকাম। সার্জারিতে রেডিওথেরাপি 6 থেকে 7 উইকস লাগে দিতে, সার্জারির রিস্ক আছে সেটাতে। কাজে সার্জারি এবং রেডিয়েশনের মধ্যে কিছু ভেরিয়েশন আছে। কাজে আমরা গ্রসলি যে সার্জারি ভালো কি রেডিয়েশন ভালো, এটা দুটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি গ্রসলি একটা কথা বলবো যে এই যে রেডিয়েশন কিভাবে কাজ করে। রেডিয়েশন আমাদের এই যে ডিএনএ সেলের, ক্যান্সার সেলের যে ডিএনএ সেল, ক্যান্সার সেল কিন্তু র্যাপিডলি মাল্টিপ্লাইং সেল, কেমন এই ডিএনএ কে ভেঙে দেয়। ডিএনএ ভেঙে দিলে তো আর সেলের অস্তিত্ব থাকে না, তখন সেল মরে যায়। এটা হলো সোজা সহজ কথা। রেডিওথেরাপির বিভিন্ন রকমের, আমি রেডিওথেরাপি সম্পর্কে অনেকেই আমরা জানি, কিন্তু আমি একটু হাইলাইট করছি যে রেডিওথেরাপি একটা ট্রিটমেন্ট প্রোটোকল, ভেরি ইউজফুল। এবং আমরা কনভেনশনাল রেডিয়েশন, আগে তো যে এক্সরে মেশিন যেটা আছে সেটা দিয়ে রেডিয়েশন দেওয়া হতো, চামড়া পুড়ে ইয়ে করে, এখন কিন্তু অনেক অ্যাডভান্স রেডিয়েশন হলো, এবং রেডিয়েশনের ট্রিটমেন্টটা এখন অনেক অ্যাডভান্স করেছে। এখানে কনভেনশনাল রেডিয়েশন থেকে এখন আইএমআরটি বলে, আইজিআরটি বলে, ভিএমআরটি বলে, এগুলো মানে হলো ঠিক স্পেসিফিক জায়গায় রেডিয়েশন দেওয়ার সিস্টেম, কম্পিউটারাইজড প্রোগ্রামিং এর মাধ্যমে। এবং আমরা ব্র্যাকিথেরাপি একটা ছিল, সেটা বেশিরভাগ ক্ষেত্রে টাঙ্গের লিশন বা ল্যারিংসেল লিশন বা ভেজোদে টাঙ্গে, চিকের মধ্যে, নেকের মধ্যে, ওখানে হলো কি যে পিলেট পাওয়া যেত বা পিন পাওয়া যেত, ওগুলোকে ক্যান্সারের ভিতরে, টিউমারের ভিতরে ঢুকাই দিয়ে আসলে এখান থেকে রেডিয়েশনটা, তাহলে সিস্টেমিক রেডিয়েশন হইতো না, লোকালি কাজ করতো। এগুলো ব্র্যাকিথেরাপি বলে, কেমন ইন্ট্রাক্যাভিটি থেরাপি গুলো, এগুলো যে কোথাও টিউমার আছে টিউমারের মধ্যে দিতে খুব ইউজফুল হতো। কাজে আজকে রেডিওথেরাপি কিন্তু আগের থেকে অনেক বেশি ইউজফুল এবং অনেক বেশি অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে স্টেজ 1 এবং স্টেজ টিউমারে ইকুয়ালি ইফেক্টিভ ইন লাইক সার্জারি।
আমি এই যে এটা একটা টেলিথেরাপির কথা বলছি আজকে, যেটা লিনিয়ার অ্যাক্সেলারেটর থেরাপি দেওয়া হচ্ছে, সেরকম এটা একটা মেশিন থেকে একটা পেশেন্টকে শুয়ে দূর থেকে এই রেডিয়েশনটা ফোকাস করে, প্রোগ্রামিং করে, ফোকাস করে যদি আমরা অল্পক্ষণের জন্য 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য, অনেক সময় কম্পিউটার সেট করে দেওয়া যায় যে 10 সেকেন্ডের জন্য এখানে হিট দেওয়া হবে, এবং হিট দিয়ে কিন্তু চলে আসে কোথাও 20 সেকেন্ড 15 সেকেন্ড এরকম ডোজ আমরা যেভাবে 250 র্যাটস যদি প্রতি ফ্র্যাকশন করে করে দিতে হয়, একসাথে দেওয়া যায় না। গড়টার ভিতরে চেহারাটা এরকম, সেটাই আমি বললাম। কনভেনশনাল রেডিওথেরাপিতে দেখা যায় যে একদম রিজিয়ন পুরোটাতেই রেডিয়েশন দেওয়া হতো, যেখানে নেকে বা পেটে হাতে পায়ে যেখানে টিউমার হয় পুরো রিজিয়ন নিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে এই যে টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের সাথে সাথে ওটা ওটা কিন্তু কোবাল্ট মেশিন, ওটা যেটা দিলাম দেখালাম, এটা কোবাল্ট মেশিন। এই কোবাল্ট মেশিন থেকে কোবাল্ট একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেলিকোবাল্ট বলে আমরা, 60 টেলিকোবাল্ট কোবাল্ট 60, এই মেশিন থেকে এটার ভিতরে একটা পিস অফ কোবাল্ট আছে যেটা কন্টিনিউয়াসলি রেডিয়েশন দিতেছে পেশেন্টকে। এখানে শোয়াইয়া আমরা জাস্ট ওখান থেকে ফিল্টারটা, এখানে একটা ফিল্টার আছে, ফিল্টারটা সরাই দিলেই রেডিয়েশন যাবে যত সেকেন্ডের জন্য যায়। আর এটা হলো লিনিয়ার অ্যাক্সেলারেটর, লিনাক বলে, লিনিয়ার অ্যাক্সেলারেটর থেরাপি। এটা কিন্তু কারেন্টে চালানো একটা মেশিন, যেখান থেকে রেডিয়েশনটা গামা রে এটা বাইর হয়ে আজকে এটা কাজেই এগুলার আরো এই লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন দিয়ে আরো সফিস্টিকেশনের মাধ্যমে স্পেসিফিক থেরাপি দেওয়ার জন্য আমরা এগুলো ইমপ্রুভ করেছে। এবং স্পেশালি যখন রেডিয়েশন দেওয়া হয় তখন যে এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, এই যে এখানে স্পাইনাল কর্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান। স্পাইনাল কর্ডের রেডিয়েশনের জন্য অনেক ডিসেবিলিটি দেখা দেয় মানুষের। স্যালাইভারি গ্ল্যান্ডের জন্য মুখটুক শুকিয়ে গেলে খাওয়া টাওয়া, রিপিটেড আলসার অনেক কষ্ট হয়। কাজে এগুলাকে প্রটেক্ট করার জন্য আজকে নতুন টেকনোলজি ডেভেলপ করেছে। আমাদের গ্রসলি এটুকু জানলেই চলবে। ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি আরো অ্যাডভান্স করেছে ওনারা, একদম স্পেসিফিক জায়গায় স্কিন স্পেয়ার করে ডেফের মধ্যে, ডিপ একদম বেজ অফ দ্য টাঙ্গে ল্যারিংসে একটা গ্রোথ আছে, একদম প্রোগ্রাম করে ঠিক ওই জায়গাটায় স্কিনে কোনো অসুবিধা না করে ঠিক একদম ভিতরে টিউমারকে ফোকাস করে আমরা রেডিয়েশন দেওয়ার মতো টেকনোলজি আজকে ডেভেলপ করেছে। এগুলোর অনেকগুলো কমপ্লিকেশন আছে, খাওয়া কষ্ট হয়, ল্যারিংসে ইডেমা হয়, জেরোস্টোমিয়া হয়, অর্থাৎ মুখ রাইটে শুকিয়ে যায়, ফাইব্রোসিস হয়, রেডিও নেক্রোসিস অফ দি কার্টিলেজেস এন্ড বোন হয়, কেমন মিউকাস মেমব্রেনে মিউকোসাইটিস হয়, থাইরয়েডের মধ্যে যখন রেডিয়েশন পড়ে হাইপোথাইরয়েডিজম হয়। এগুলা সাইড ইফেক্ট আমাদেরকে মেনে নিয়ে এখন পর্যন্ত আজকের সায়েন্স যেহেতু ডেভেলপ করছে এটুকুর মধ্যে, তারপরেও তো পেশেন্ট অনেকদিন বাঁচতেছে এই রেডিয়েশন নিয়ে। অ্যাডভান্স স্টেজ লিসন আমরা বলবো T3 T4 এর সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কারণ সার্জারি করে তারপরে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে হলো সবচেয়ে ভালো। সার্জারি করে এই যে লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে মেটাস্টেসিস আছে, বা কখনোই সার্জারি করে 100% টিউমার রিমুভ করা যায় না। কাজে এটার সাথে যদি অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দেওয়া হয় বা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া হয়, তাহলে সার্জারি করার উদ্দেশ্যটা হলো যে যে গ্রোথ আছে ম্যাক্সিমাম মাসটা যদি আমরা রিমুভ করে ফেলি, 99.9% যদি রিমুভ করতে পারি, তাহলে আর যেটুকু থাকবে এটুকুকে রেডিয়েশন দিলে এই পেশেন্ট সার্ভাইভ করবে অনেক দিন। কেমন, এটা হলো প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। কেমোথেরাপি এডিশনাল অ্যাডজুভেন্ট থেরাপি হিসাবে ট্রিটমেন্ট আমরা করে থাকি। এবং আমি স্টুডেন্টদেরকে বা বিগিনারদেরকে দুটো জিনিস, একটা হলো সিসপ্লাটিন এবং 5-ফ্লুরেসিল, এই দুইটা প্লাটিনাম ডিপেন্ডেন্ট এবং ফ্লুরেসিল ডিপেন্ডেন্ট কেমোথেরাপি সবচেয়ে কমনলি ইউজড হয়। 2-4টা কেমোথেরাপিক এজেন্টের নাম তো মনে রাখাই দরকার, যে এগুলা দিয়ে দিলে, এগুলো কিন্তু চিপ ওষুধ, রিলেটিভলি চিপ। আজকে ট্যাক্সোটিয়া গ্রুপ যেটা হেড নেক ক্যান্সারের জন্য, ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের জন্য কেমোথেরাপি দেওয়া হয়, সেই কেমোথেরাপি কিন্তু অনেক কস্টলি। আমাদের মার্কেটে 2-2.5-3 লাখ টাকা শুধু কেমোথেরাপির দামই পড়ে, সবাই অ্যাফোর্ডও করতে পারে না। আমাদের তো আর গভর্নমেন্ট ওইভাবে সাপ্লাই করে না, কাজে আমাদের জন্য এটা একটা সমস্যাও বটে। নেক ডিসেকশন, মেটাস্ট্যাটিক নেক নোডের জন্য নেক ডিসেকশন, মডিফাইড নেক ডিসেকশন এগুলো করা হয়। রেডিক্যাল নেক ডিসেকশন মানে অল দি লিম্ব বিয়ারিং টিস্যুজ অফ দ্যাট নেক
জিনিসগুলো কি sternocleidomastoid, internajugular vein, all the lymphatic tissues of this set, যতগুলো লিম্ফ নোড আছে গ্রুপ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 পর্যন্ত আমরা এগুলা সবাই জানি, এগুলো সব রিমুভ করে ফেলতে হয়। আমরা মডিফিকেশনও করে থাকি তো ফর ইন দ্য স্টেজ কতটুকু হলো, একটা যদি লিম্ফ নোড নেক নোড যদি N3 হয় তাহলে এটাকে আর বেশি মডিফাই করার ঠিক না। যদি ইন্টারনাল জুগুলার ভেইনকে ইনভেড করে, মাসেল ইনফিল্ট্রেশন হয়, তারপরে ভাস্কুলার ইনফিল্ট্রেশন হয়, তাহলে কিন্তু মডিফিকেশন না করে রেডিক্যাল নেক ডিসেকশন করা উচিত। এবং নেকের ইনসিশন সম্পর্কে আমরা জিজ্ঞেস করি না, কেউ খুব ভালো করলে বই থেকে নিজেকে পড়ে নিতে হবে যে আমরা ক্রাইল ইনসিশনের কথা বলি, ম্যাকফি ইনসিশনের কথা বলি, ডাবল হরিজন্টাল ইনসিশন বা ক্রাইল ইনসিশন, একটা একদম সাবমেন্টাল থেকে অবলিক ইনসিশন, এখান থেকে হাইওয়েড বোন লেভেলে নেমে আবার টিপ অফ দ্য মাস্টার্ড পর্যন্ত একটা পার্টিকেল এবং একটা হরিজন্টাল ইনসিশন দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইন এবং অ্যাক্সেসরি নার্ভ এগুলো আমরা ফেলে দিই স্টার্নোমাস্টাইডের সাথে। কেমন এগুলো হলো ট্রিটমেন্টের প্ল্যান, কাজে এগুলো খুবই রেডিক্যাল সার্জিক্যাল প্রসিডিউরস। আর ল্যারিঞ্জেক্টমি, আমরা টোটাল ল্যারিঞ্জেক্টমি হলো মোস্ট অফ দ্য কেসেস ট্রিটমেন্ট, কারণ একটু টিউমার থেকে গেলে পরবর্তীতে, কিন্তু এখন ফার্সিয়াল ল্যারিঞ্জেক্টমি অনেক পপুলার এবং এগুলা লেজার দিয়ে ভিতর থেকে পার্সিয়াল ল্যারিঞ্জেক্টমি করা যায়, ওপেন করে পার্সিয়াল ল্যারিঞ্জেক্টমি করা যায়, যেখানে গ্রোথ আছে তার এটা সুপ্রাগ্লটিক ল্যারিঞ্জেক্টমি, পার্সিয়াল অ্যান্ট্রোল্যাটারাল ল্যারিঞ্জেক্টমি, লট অফ গ্রুপস যে জায়গাটা ইনভলভ করলো ওই জায়গাটা নিয়ে পার্সিয়াল ল্যারিঞ্জেক্টমি করার, এটা যারা অনেকগুলো টোটাল ল্যারিঞ্জেক্টমি করেছে তাদের এক্সপিরিয়েন্স হওয়ার পরে এটা করতে বলা হয়। টোটাল ল্যারিঞ্জেক্টমি T3 এবং T4 হুইচ আর আনফিট ফর পার্সিয়াল, ওদেরকেই টোটাল ল্যারিঞ্জেক্টমি করা উচিত। এক্সটেন্সিভ ইনভলভমেন্ট অফ দ্য থাইরয়েড অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজেস, ইনভেশন অফ দ্য নেক্সট সফট টিস্যু, টাং বেজ ইনভলভমেন্ট বিয়ন্ড সার্কামভ্যালেন্ট প্যাপিলা এর পর্যন্ত থাকলে, পিছনের দিকে থাকলে এটা টোটাল ল্যারিঞ্জেক্টমি করে দেওয়া যায়। টোটাল ল্যারিঞ্জেক্টমি মানে এখানে দেখলে যে বেজ অফ দ্য টাং এর যে এপিগ্লটিস এখান পর্যন্ত, সার্কামভ্যালেন্ট প্যাপিলা এখানে থাকে, এই পর্যন্ত এই জায়গাটুকু পুরোটুকু ল্যারিংসে ফেলে দিয়ে একটা অ্যান্ট্রাকিস্টমি করে দিতে হয় এখানে। কেমন অ্যান্ট্রাকিস্টমি করে দিলে এখান থেকে ল্যারিংস পুরোটা ফেলে দিয়ে এখানে ফেলে দেওয়া হলো, এখানে অ্যান্ট্রাকিস্টমি। ট্রাকিয়াস্টমিটা কিন্তু এটা পার্মানেন্ট, এটাই আর উপরে দিয়ে কিন্তু আর কোনো জায়গা নাই, কোনোদিন এসে নাকে নিঃশ্বাস নিতে পারবে না, কাজে এটা ট্রাকিস্টমি করা একটা পেশেন্টের একটা কাটিং ছবি। টোটাল ল্যারিঞ্জেক্টমি করার পরে এন্ড ট্রাকিস্টমি, আমি যেটা বললাম আমরা যে ট্রাকিস্টমি করে থাকি, সেখানে এখান থেকে সরাসরি ট্রাকিয়া নিচের দিকে, উপরের দিকে কিন্তু ল্যারিংস আর কিছু নাই, ফ্যারিংস আছে, ফ্যারিংস রিকনস্ট্রাকশন হয়ে আছে এটা। কাজেই এটা হলো এদিক দিয়ে নিঃশ্বাস নেবে, এতে করে সবসময় কিছু কাশি কিছু কিন্তু বেঁচে তো থাকবে। আরেকটা জিনিস হলো ল্যারিংস যদি না থাকে, ল্যারিংসের কাজ হলো কথা বলা, ল্যারিংসের কাজ হলো এয়ারওয়ে, কাজেই আমাদের এই যে কথা বলা তো এই রোগের টোটালি চলে গেল, আর এয়ারওয়েটা ঠিক আছে, এটা নিয়ে সে বেঁচে থাকবে। কেমন আমি কয়েকটা ছোট ছোট ভিডিও দেখাবো যেগুলাতে আমার নিজের করা পেশেন্টের, যে আমরা যখন টোটাল ল্যারিঞ্জেক্টমি করে দিলাম, পেশেন্টের ভয়েস টোটালি চলে গেল, তখন তাকে এটা রিহেবিলিটেশনের জন্য 3টা প্রসিডিউর আছে। একটা হলো পেশেন্টকে ট্রেন্ড আপ করা, ইজোভেজিয়াল ভয়েস, অর্থাৎ পেশেন্ট সোয়ালো করে আস্তে আস্তে একটা একটা করে শব্দ করে, সেন্টেন্স বলতে পারে না, একটা একটা করে শব্দ করে কথা বলতে পারে। কেমন, এবং অনেককে আমরা মানে ট্রেন্ড আপ করি এভাবে, আমাদের ল্যারিঞ্জেক্টমি ক্লাব আছে, ওর মাধ্যমে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো যে এইখানে যে এখানে যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়া থেকে এখানে যে ফ্যারিংস আছে, যে ফ্যারিংস দিয়ে খায়, এখানে একটা ছোট ছিদ্র করে একটা বাল্ব বসাই দেয়া। এখানে আমাদের কতগুলো বাল্ব আছে, আমি কয়েকটা ভিডিওতে শুধু এই প্রসিডিউর গুলো, তো সার্জিক্যাল প্রসিডিউর গুলা খুব হাইলি স্কিল্ড স্পেশালিস্ট যারা ল্যারিঞ্জেক্টমি করেন এবং আমরা যারা করি ওনাদের কাজ, এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে এগুলা জানার দরকার নেই, কিন্তু করার পরে কি প্রিন্সিপালটা সেটা হলো এখান থেকে তখন হয় কি, যে এটার মধ্যে আঙুল দিয়ে বন্ধ করে, এই জায়গাটাকে আঙুল দিয়ে বন্ধ করলে বাতাস ওই দিক দিয়ে যায়, সে কথা বলতে পারে। আমি দেখাবো, ভিডিও আছে, অপারেটিভ প্রসিডিউর দেখাবো না, অপারেশন করার রোগী দেখাবো। আর আরেকটা হলো যে একটা ইলেকট্রোল্যারিংস, আসলে ভোকাল কর্ডের কাজ হলো শুধু ভাইব্রেট করে একটা সাউন্ড তৈরি করা, আর আসল কথা তো আমরা ঠোঁট, জিহ্বা,
প্যালেট এবং আমাদের রিজোনেটিং চেম্বার, এগুলো দিয়ে এক একজনের কথা, টোন, কথাটা খুব বলে থাকি। কাজে ওরা আবার এমনি আমরা যখন কথা বলি তখন একবার কথা বলার পরে আবার বাতাস নিয়ে, নিঃশ্বাস নিয়ে কথা বলতে হয়। যেহেতু ইলেকট্রোলারিংস যে সিস্টেমটা, এই সিস্টেমে যেহেতু এদিকে বা এদিকে ইলেকট্রোলারিংসটা ধরে, ওটা যেহেতু ইলেকট্রিসিটি দিয়ে চলে, সেই জন্য এরা কন্টিনিউয়াসলি কথা বলতে পারে, কোনো রকমের নিঃশ্বাসের ব্রেক লাগে না। কাজে আমরা কথা বলতে একটা সেন্টেন্স বলার পরে আবার নিঃশ্বাস টেনে নিতে হয়, ওদের এটা লাগে না। আমার কয়েকটা পেশেন্ট আমি দেখাবো ভয়েস রিহেবিলিটেশন, এবং সেখানে ইজোভেজিয়াল ভয়েস, ট্রাকিওইজোভেজিয়াল পাংচার করে এখানে বিভিন্ন রকমের ভাল্ব পাওয়া যায়, প্রবক্স ভাল্ব পাওয়া যায়, আমাদের দেশে খুব কমন, ব্লোমসিঙ্গারও পাওয়া যায়, কতগুলো পাঞ্জাব ভাল্বও বলে, আর ইলেকট্রোলাইটিংস আমার কাছে। আর আমি পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমি করা, আমার নিজের করা। পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমি করলে পেশেন্টের ভয়েস নিয়ার নর্মাল থাকে, সোয়ালো করতে পারে, খাইতে পারে, নাকে দিয়ে নিঃশ্বাস নিতে পারে। এটা খুবই কমফোর্টেবল একটা সার্জারি। আমি হ্যাভ ডান লট অফ সার্জারিজ, এবং টোটাল ল্যারিঞ্জেক্টমি আমার অনেক লম্বা সিরিজ, 200-এরও বেশি পেশেন্ট আমি টোটাল ল্যারিঞ্জেক্টমি করেছি, এবং প্রায় 40টার মতো পেশেন্টের পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমি করেছি। এগুলা আমি ভয়েস কি রকম অসুবিধা হচ্ছে ওনার? আমি এই পেশেন্টের আমি দেখাবো পিকুলিয়ারলি। একটা গরিব লোক, তার টোটাল ল্যারিঞ্জেক্টমি আমি করে দিলাম, সে আমাকে রেডিওথেরাপি দিতে বললাম, আর রাজি হলো না, সে চলে গেল। আমার কাছে আসছে প্রায় 1 বছর পরে। আয়সা সে আমার সাথে কথা বলাই শুরু করলো। আই ওয়াজ সারপ্রাইজ যে সে নিজে নিজে কেমন করে এই কথাটা শিখলো। এবং আসলে কিছু কিছু মানুষ আছে চেষ্টার দ্বারা অনেক কিছুই করতে পারে। শুনেন আপনারা ওনার কথা, যে উনি কিভাবে, উনি হলেন আমার কোন রকমের ট্রেনিং ছাড়া কোনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে একটা লোক। কি রকম অসুবিধা হচ্ছে? কেন, নরম জিনিস খাইতে কি অসুবিধা হয়? পানি খাইতে কোনো অসুবিধা হয় না? আচ্ছা, তো কি খাইতে বেশি অসুবিধা হয়? ভাত। হ্যাঁ, আচ্ছা। গলার মধ্যে এটা ফুলে উঠলো যে কয়দিন হলো? হ্যাঁ, আচ্ছা, কিন্তু ছিদ্র আছে। বললাম তো যে আপনাকে আমি কোনো সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না। কেন আমার আরেকজন পেশেন্ট আমার নাম শেখ আবু সাইদ, আমার বাড়ি খুলনা জেলায় কালিশপুরে। আপনার কাছে 2005 সালে গলার অপারেশন করেছিলাম। এখন কি কোনো অসুবিধা হচ্ছে? এখন এই গলা এখানে রড বেরোয়, এবং তাহলে যেমন ওই রকম বলটি হয়, আগে খুলে দিলি রড বেরোয়। ঠিক আছে। কিছু অসুবিধা নিয়ে ওনারা আসেন। এক বছর আগে আমার অপারেশন হয়েছে। কথা বলছেন, যার জন্য এখন আমি আসছি আপনার কাছে ট্রিটমেন্ট করার জন্য। ওনার নাম মোহাম্মদ ইব্রাহিম আজম, বাড়ি ঢাকা লালবাগ। গলার মধ্যে ভয়েস ক্যান্সার হয়েছিল, এখনো অপারেশন করে। উনি পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমির পেশেন্ট, ওনার এখানে কোনো ছিদ্র নাই। উনি, আপনার নাম কি বলেন? বয়স কত? 60 বছর। বাড়ি কোথায়? ডুমুরশিয়া, মাগুরা। অপারেশন হয়েছে যে কতদিন হইল? গত রমজানে পরে। তো আমি এইখানে আমার এই যে ভয়েস রিহেবিলিটেশন নিয়ে বলছিলাম, যে এই ভয়েস রিহেবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ যখনই কেউ শুনে যে তার অপারেশন করার পরে সে আর কথা বলতে পারবে না, তখনই কিন্তু মানুষ আমাদের অনেকেই সার্জারি করতে চায় না, বলে তো মরে যাওয়াই ভালো। এরকম কথা আমার সামনে অনেকে বলেছে। আসলে ভয়েস রিহেবিলিটেশন যে আমরা করতে পারবো,
এবং এটার জন্য আবার যখন শুনে যে একটা ইলেকট্রোলারিংসের দাম, আমাদের বিজনেসম্যানরা তো ওইভাবে ইয়ে করে বাইরে থেকে আনে, বাইরে কিন্তু অত দাম না, কিন্তু ওনারা আনেন, আমরা অন্যভাবে সাপোর্ট দিতে পারি না। একটা ইলেকট্রোলারিংসের দাম 80,000 টাকার মতো, 70 থেকে 80,000 টাকা। তো কাজে এটাও আবার একবার সার্জারি করতে লাখ টাকাই খরচ হয়ে যায়, তারপরে আবার অনেক ওষুধপত্র, অনেক সাপোর্ট, অনেক সাকশন, অক্সিজেন, ট্রাকিস্টমি মেনটেনেন্স এগুলা লাগে। কাজেই আমাদের পেশেন্টদের জন্য আমাদের যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে এইভাবে সাপোর্ট দেয় না, এই যে আমি 3টা ওয়ে অফ ভয়েস রিহেবিলিটেশনের কথা বললাম, যারা খুব বয়স্ক ওনারা ভয়েস ইজুভিজুয়াল ভয়েসটা শিখতে পারে না, কিন্তু যারা রিলেটিভলি ইয়াং এবং যারা বয়স্ক হলেও একটু ইন্টেলিজেন্ট, তারা কিন্তু ওই আমরা যখন বলে দেই যে আপনি একটু করে সোয়ালো করে, বাতাস সোয়ালো করে একটা দুটো করে কথা বলার চেষ্টা করেন, ওনারা কিন্তু অনেকেই পারে। আমি এখানে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যে আমার এই পেশেন্টের ভিডিওটা আসে নাই, উনি দেখি ওনার ভিডিওটা দেখানো যায় কিনা। হ্যাঁ, বললাম তো যে আপনাকে আমি কোনো সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না, বলেন একটু কথা বলেন দেখে। বাংলা কথা বলো। আমার নাম মুফতি জাকারিয়া, আমার বাড়ি পাবনা জেলা কাশীনাথপুর। আমি 2006 সালে গলা অপারেশন করি, এরপরে 4 বছর পুরনো সুস্থ ছিলাম। এরপর 2011 সালে লাঞ্চের ক্যান্সারে আক্রান্ত হই। এখন বেশ কষ্ট আছে। গলাটা একটু তোলেন তো উপরের দিকে। আসছিল আমার কাছে, ছিল বেশ কয়েক বছর পরে লাং ক্যান্সার। এটা ছোড়া পড়েন তো দেখি সুন্দর করে। কষ্ট, আরবি পড়তে কষ্ট হয়। পড়েন না একটা দেখি কতটুকু পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ঠিক আছে, থাক, এত কষ্ট হচ্ছে। তো আমরা তো পরবর্তীতে ইলেকট্রোলারিংস দিয়ে যারা কথা বলছেন, এটা তো আপনারা শুনলেন। হ্যাঁ বলেন আমার নাম শেখ আবু সাইদ, আমার বাড়ি খুলনা জেলায় কালিশপুরে। তো আপনার কাছে 2005 সালে গলার অপারেশন করেছিলাম। এখন কি কোনো অসুবিধা হচ্ছে? 2005 সালে ভদ্রলোক এখনো বেঁচে আছে এবং আল্লাহর রহমতে খুব ভালো আছে। ওনার ছেলে একজন ব্যাংকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করে, সে কিছুদিন পর পর আমার সাথে দেখা করে এই এত বছর পর্যন্ত। তো আমরা যারা ক্যান্সারের জন্য চিকিৎসা করি, আমাদের খুব যে ভালো লাগে তা না, কিন্তু ট্রিটমেন্ট কেউ না কাউকে তো করতে হবে এবং কেউ না কেউ তো এই সাপোর্টটা দিতে হবে। এবং এই পেশেন্টদের অপারেশনের পরেও অনেক সাপোর্ট দিতে হয় এবং অনেক বিভিন্ন রকমের অভিযোগ থাকে, কষ্ট থাকে। এগুলা নর্মাল অন্যান্য ক্যান্সার সার্জারি আসলে একটু যারা করে তাদের জন্য কষ্টকর। আমরা টোটাল ল্যারিঞ্জেক্টমি যখন করে দেই, পেশেন্টরা আর কথা বলতে পারে না, কোনো উপায় থাকে না। বাট যারা অনেকদিন বেঁচে থাকে, আমার অনেক পেশেন্ট যারা আজকে আমি 20 বছর আগে অপারেশন করছি, ওনারা দেখতে আসে, আমার কাছে ভালো লাগে যে বেঁচে তো আছে। কেমন এভারেজ সার্ভাইভালের টাইম হলো আমরা বলে থাকি যে 20 ইয়ার্স। কাজে কার্সিনোমা অফ দ্য ল্যারিংসের আমরা অনেক সময় একটা প্রশ্ন স্টুডেন্টদের করে থাকি যে স্টাইডারের কারণ কি, তখন কিন্তু অনেকে আমাদেরকে কার্সিনোমা অফ দ্য ল্যারিংস বলে না, অন্যান্য নানান কথা বলে। ইট ইজ দ্য কমনেস্ট কজ অফ স্টাইডার এবং চেম্বার এবং ট্রাকিওস্টমি স্টাইডারের পেশেন্টদের জন্য করা হয়। আমরা পরবর্তী ক্লাসে আমি ট্রাকিওস্টমি নিয়ে এবং তার ইন্ডিকেশন, তার প্রসিডিউর নিয়ে কিছু কথা বলবো। আজকে শুধু কার্সিনোমা ল্যারিংস, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মোকিং, অ্যালকোহলিজম এবং বয়স্ক মানুষদের রোগ, রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করা যায়, সার্জারি করে ট্রিটমেন্ট করা যায়, ভয়েস প্রিজারভেটিভ কিছু সার্জারি আছে, ভয়েস অ্যাবলেটিং সার্জারি আছে। টোটালি এই কয়েকটা তো গুরুত্বপূর্ণ কথা মনে রাখলেই আমাদের
এই নিয়ে আমাদের কথা বলা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর টুডে।